আবিন ব্যবসায়ী বা আমার একটা ব্যবসা। আজকে আপনারা যারা কমেন্ট করেন তারা ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে বুঝে কমেন্ট করবেন যে আসলে আমি অপরাধী। যদি অপরাধী হয়ে থাকি আপনাদের কাছে বলবো আপনারাই বিচার করবেন, আর আমি সে বিচারে মেনে নিতে রাজি। তা নাজমুল যখন আমার জীবন থেকে চলে যেতে চাই, আমি যেভাবে বিয়ে করি বা সংসার করার জন্য অনেক চেষ্টা করি, যখন আমার সংসারটা টিকলো না তখন আমি বা দুজনে এক প্রকার ডিভোর্স দিয়ে দিলাম। যার সাথে আমার ডিভোর্স হয়ে গেল, যার সাথে আমার সংসার হলো না, আমি তাকে ছেড়ে দিয়ে চলে আসলাম ঝিনাইদহ, আসে বাসা নিলাম। তাহলে সেখানে একটা পুরুষ ডিভোর্স দেওয়ার পর কোন অধিকারে সেই স্ত্রীর কাছে আসে? আপনাদের কাছে এটা আমার জানার ইচ্ছা। তা সে যখন ডিভোর্সের পর আমার বাসায় আসছে বা আমার বাসা থেকে আমার জিনিসপাতি নেছে, আর আপনি এখন আসলে কি তুলে ধরতে চাচ্ছেন? আপনি এখন হসপিটালে কেন? আমি বলি, আপনি এখন হসপিটালে কি কারণে? আমি হসপিটালে আমার নাজমুলের সাথে তো ডিভোর্স হয়ে যায়, আপনারা জানেন। একটা মানুষের জীবনে একটা সংসার না হতে পারে বা যেভাবে হোক তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে সরকারিভাবে। এখন আমি বেআইনি বা সে বেআইনি, আমি কি এখন বিবাহ করতে পারি না বা কারোর সাথে জড়াইতে পারি না? অবশ্যই কিন্তু পারি, এটা আইনিতভাবে আছে। আর আমি একটা মেয়ে, আমি তো কোথাও না কোথাও সংসার করব বা কোথাও না কোথাও আশ্রয় খুঁজবো। এমন না তো যে আমি নষ্টামি করে বেড়াচ্ছি, খারাপ করে বেড়াচ্ছি, প্রেম করে বেড়াচ্ছি এখানে ওখানে, সেটা না। সামাজিক কায়দায় আমি রাহান নামে একটা ছেলে, তার বাসা শোলকোপা, তার শোলকোপা শ্যামপুর, তার নাম রায়হান আলী, তার বাবার নাম হচ্ছে তৈয়ব আলী। সে আমার গত 11 তারিখে এই ঝিনাইদহ শহরে এখানে এসে আমাকে বিবাহ করে বা আমার সাথে, আমার বাসা তো শোলকোপা, আমি এখন তো ঝিনাইদহ আপনার মহিলা শোলকোপায় বড় বাড়ি বগুড়া। আর হচ্ছে গিয়ে আমি এখন থাকি হচ্ছে মহিলা কলেজে সাথেই। তা সে যখন সবকিছু জানে, আমাকে কিন্তু সবাই চেনে বা সে নিজে জানে। আমার প্রশ্ন হচ্ছে, তার বয়স 30 বছর, সে একটা প্রাপ্তবয়স্ক, সে জেনে শুনে একটা মেয়ের সাথে জীবন গড়তে চাইলো। নাজমুল আমাকে নাকি শেষ করে দিয়েছে, সে একটা সুন্দর জীবন দিতে চাইলো। সে নিজের থেকেই আমার সাথে সংসার করবে, আমাকে ভালোবাসা দেখালো, আমার বাসায় আসলো। আমি তো তার সাথে কখনো শোলকোপায় দেখা করতে যাইনি, কোনো হোটেলে যাইনি, কোনো আত্মীয়র বাসায় যাইনি, বরঞ্চ বিবাহ করে সে আমার বাসায় সংসার করছে। এটা কি একটা মেয়ের জন্য অপরাধ? বা একটা মেয়ে কি চায় না যে না একটা সংসার, একটা সুন্দর জীবন হোক? কোন মেয়েরা খারাপ? যারা আজকে রিলেশন করে এই হোটেলে ওখানে সেখানে ঘুরে বেড়ায় বা নষ্টামি করে, তাদের মানুষ খারাপ বলে। আমি তো যে দুটো ব্যক্তিকে নিয়ে নিউজ হয়েছে বা যে দুটো ব্যক্তিকে নিয়ে আজকে আমি ভাইরাল হয়েছি, তাদের সাথে তো আমার বিয়ে হয়েছে বা আমি সংসার করার চেষ্টা করেছি। এখানে কেন আমার দিকে মানে কিছু কিছু মানুষ এদের অভ্যাসই আছে শুধু টুকা মেরে বেড়ানোর, আমি মনে করি। আমি তো এমন কোনো খারাপ কাজ করিনি। আমি, যারা আপনারা বলতেছেন, আমি আপনাদের কাছেই বলি, যদি আপনাদের কাছে তেমন তথ্য থেকে থাকে বা সেরকম কিছু থাকে, আপনারা আইনগতভাবে থানায় বা কোর্টে আমার নামে অভিযুক্ত করে কাগজগুলো জমা দেন, অবশ্যই আমি শাস্তি মেনে নেব। নাজমুলের সাথে যে আমার বিয়ে হয়েছে, ডিভোর্স হয়েছে, সে কি আমার কাবিনীর টাকা দিয়েছে? আমার টাকা আরো খাইছে, এখন পর্যন্ত ওর নামে মামলা চলতেছে। আচ্ছা, এখানে একটু বলি, অনেকেই এর আগে যখন আমি আপনাকে নিয়ে নিউজ করেছিলাম, নাজমুলকে আপনি বিয়ে করেছিলেন, তারপরে আপনাকে এসে বলেছিলেন যে নির্যাতন করেছে, তো তখন অনেকেই বলেছিল যে আপনার এটা ব্যবসা এবং আপনি টাকার জন্য বিয়ে করে বেড়ান। তো আপনি কত টাকা এ পর্যন্ত কতজনের কাছ থেকে নিয়েছেন এবং আপনি কতটা বিয়ে করেছেন, বা আপনার সাথেই কেন বারবার এরকম ঘটনা ঘটে? আপনি কেন বারবার একই ভুল করেন? দোষটা আসলে কার? রহস্য কি এর পেছনের? কারণ দোষটা তো আমাদের সমাজে সবসময় নারীদের পাড়েই আসে। সেই জায়গা থেকে আমি আপনার কাছে জানতে চাই যে কেন এই ভুলটা বারবার হয়, আপনার সাথে কেন প্রতারণা হচ্ছে বারবার? আমি এই কথাগুলো বলার জন্যই আসছি। আজকে এই রাহানের কথাই বলি, রাহানের সাথে আমার 2 মাস হোক আর 1 মাস হোক সংসার, আমি আর রাহানই কিন্তু জানতাম, এটা কিন্তু কেউ জানতো না। আজকে যদি মনে করতাম ও আমার জীবন থেকে চলে গেছে, আমি ওকে ছেড়ে দিই, আমি আরেকজনের ধরে নিতে পারতাম। আজকে কি এই সমাজের মানুষ জানতো? কোনোদিনও জানতো না। কিন্তু আমি চাইছি যার সাথে আমি একদিন সংসার করেছি, 1 মাস সংসার করেছি, তার সাথে আমি আজীবন থাকবো। এই কারণেই আমি বারবার মানুষের কাছে চোখে ধরা পড়ি। আর আমি যদি অন্য মেয়েদের মতন ভাবতাম যে ও চলে গেছে, যাক আমি গোপনে আরেকজনকে ধরে নেবো বা আরেকজনের সাথে কাটাবো, আজকে কিন্তু আপনিও জানতেন না, গ্রামবাসীও জানতো না, কেউই জানতো না। কিন্তু আমার কথা যে যার সাথে আমার সম্পর্ক হয়েছে, যার সাথে আমি মিলামিশা করেছি, যার সাথে আমি একদিন হলেও সংসার করেছি, কেন আমি তাকে ছেড়ে দেবো? আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করবো ধরে রাখার। এই বিয়েটা কিভাবে হয়েছিল? আপনারা দুজন করেছিলেন না তার পরিবারের, আপনাদের পরিবারের কেউ ছিল? না, সে আমাকে বলছে যে আমি হচ্ছে গিয়ে সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই দিছি,
আমার পরিবারের বা আমার পাড়া প্রতিবেশী যদি জানতে পারে তাহলে আমার চাকরি হবে না। হচ্ছে কি তুমি আপাতত এটা গোপন রাখো, আমার চাকরিটা হয়ে গেলে আমি তোমাকে বাসায় নিয়ে যাবো। বারবার প্রতারিত হচ্ছেন, আপনি গোপনে আবার কেন এই ভুলটা করতে গেলেন? গোপনে একটাই ভুল করলাম, মানে এই কারণে সে আমাকে বললো, আসলে এই কথাটাও ঠিক, সে আমাকে বললো সব পুরুষ এক হয় না, আর আমি ওর মতো নেশা করি না, ও তো নেশা করতো, আমি কখনো তোমাকে ঠকাবো না। তারপরে ও আমাকে অনেক রকম শপথ করলো, ই করলো, তারপরেও মানে অনেক ভাবে বুঝালো। আমি ভাবলাম হয়তো এটাই, সব পুরুষ এক হয় না। তবে সে আমাকে যা করলো, নাজমুল তো আমাকে কোন রকম মেরে রেখে দিছিল, আর সে আমাকে বিষ একবারে গলায় ঢেলে দিল। মানে আমার বাঁচার কোনো পথ রাখলো না। আমি যে মানুষের কাছে বিচার নিয়ে যাব, মানুষ কিন্তু বলবে যে একজনের কাছে একবার বলা যায়, বারবার বলা যায় না। আর এবার কিন্তু আমি নিজের থেকে কারো কাছে বিচার দেইনি, যখন আমার কাছে আসছে তখন আমি প্রশ্নের উত্তর দিতে বাধ্য। তাই তবে আমি নাজমুলের সাথে, এই যে একটা কথা বললেন না যে কত টাকা নেছেন বাকি, নাজমুলের সাথে যখন আমার বিয়েটা হবে না তখন তারা আমাকে 5 লক্ষ টাকার প্রস্তাব দিছিল, আমি মানিনি। আমি বলছি আমি সংসার করব। আজকে যদি আমি টাকা লোভিত হতাম তাহলে কি আমি 1.5 লাখ টাকা কাবিনী বিয়ে করতাম? যারা যারা আমাকে 5 লাখ টাকা দিতে চাইছে আমি টাকা নিইনি, সেখানে আমি 1.5 লাখ টাকা 1 লাখ টাকা কাবিনী সংসার করতে চাইছি, তাহলে এখানে আমি কিভাবে ব্যবসায়ী হলাম? তারপরেও যখন আমি ডিভোর্স দিছি, সে ডিভোর্স দিয়েছে, আমার কাবিনীর টাকা দিইনি, এখনো আমার কাছে ফরম আছে, ওখানে লেখা আছে যে কাবিন বাকি, কাবিন পরিশোধ না, আমি আপনাদের দেখাইতে পারবো। কিন্তু সেখানে আমি তাহলে কিভাবে কাবিন ব্যবসায়ী হলাম, বা আমি দেহ ব্যবসায়ী হলাম, বা টাকার জন্য বিয়ে করি? আমার মনের কাছেও এই একটা প্রশ্ন। তাই আমি সবার কাছে বলতে চাই এই কথাটা, যদি আমি কাবিনের টাকা নিয়ে থাকি বা কারোর কাছ থেকে 10 টাকা কোনোদিন কোনো ছেলের কাছ থেকে নিয়ে থাকি, সেইটা তারা সঠিকভাবে থানায় বা কোর্টে স্থাপন করুক, আমি নিজে সেটার খেসারত নেব। কিন্তু আমি যদি কারোর কাছ থেকে 10 টাকা না নিয়ে থাকি, আমি একটা মেয়ে মানুষ, মানুষের মুখের ওই নাজমুলের কথা শুনে, রায়হানের কথা শুনে আজকে ওরা দুজনে এক হয়ে যে আমার অসম্মান করতেছে, আমি একটা মেয়ে মানুষ, তার বন্ধু বান্ধব দিয়ে খারাপ কমেন্ট করাচ্ছে, এটাকে আমার জন্য আসলে কি সমাজে রাহানের খোঁজ পেয়েছেন? না, আমি রাহানের খোঁজ পাইনি। আজ আপনি হসপিটালে কেন, কি হয়েছে? শোনেন, আমি গেছিলাম তাদের বাসায় 13 তারিখে, মানে 3 দিন আগে যাই। আমি সারাদিন ওখানে বসে থাকি, আমি বলছি আপনার ছেলেকে হাজির করেন। তারা একটা কথাই বলছে যে আমার ছেলে যখন আমরা জানতে পারছি তাকে বাড়ি থেকে তাড়াই দিয়েছি। তা আমি একটা কথা বললাম যে আপনারা তাড়াই দিয়েছেন মানে আপনারা জানেন আমি আসার আগে কেন তাড়াই দিয়েছেন? নিশ্চয়ই আপনারা জানেন আপনার ছেলে একটা অন্যায় করেছে, আমি একটা মেয়ে, আপনাদের উচিত ছিল আপনার ছেলের ডাকে আমার সাথে, যেহেতু আপনার ছেলে বিয়ে করেনি, আপনার ছেলে আমার সাথে পছন্দ করেই সবকিছু করেছে, মানে নেওয়ার উচিত ছিল। তখন তারা বলতে ছেলের খুঁজে নেই, সে ছেলের সাথে থাকো। আমি রাত 7:30 পর্যন্ত ওখানে বসে থাকি, থাকার পরে ওর বাড়ির থেকে আমাকে 1 গ্লাস পানি আর বিস্কিট খাওয়ার জন্য দেয়। তা আমি যেহেতু সারাদিন ওখানে না খেয়ে, আমার পানিটা দেখে আমার পিপাসা লাগছে, আমি তখন ওই পানিটা খাইছি। ওদের হয়তো উদ্দেশ্য ছিল আমি বাড়ি ছাড়তেছিলাম না, ওইটার ভিতর ওরা কিছু মিস করে যাতে আমি অসুস্থ হয়ে বা আমার যে কোনো ওদের একটা এরকম প্ল্যান ছিল, আমি বুঝতে পারিনি। আমি পানিটা খাওয়ার পর ওখানেই ওদের বাসায় আমি যে হাঁটতে যে ঠাস করে পড়ে যায় এটাই আমার মনে ছিল। পরে আমি জ্ঞান ফেরার পর দেখে আমার ভুরকা টুরকা সবকিছু ভিজে, পরে ওরা একটা ভ্যান ডেকে আমার ভ্যানে উঠে দেয়। আমি বললাম যে আমি ভ্যানে যাবো না, আমাকে একটা অটো রিক্সায় দেন যাতে আমি শুয়ে যেতে পারি, আমি তো অসুস্থ। কিন্তু ওরা তাড়াতাড়ি করে, মানে তাড়াহুড়ো করে কিভাবে আমাকে হোমতে বের করবে, ওরা তাড়াতাড়ি একটা ভ্যানে উঠাই দেয়। ওই ভ্যানে আমার নিয়ে আসে সিএনজিতে দেয়, সিএনজি আলা নিয়ে এসে এখানে ভর্তি করে। আমি সারা রাত অজ্ঞান থাকি, বলতে পারি না। পরে ওখানে এসে যাই হোক আমি রিসেপশনে তখন কথা বলতে পারছিলাম। ডাক্তার আমাকে জিজ্ঞেস করলো, বললো খাবারের সাথে কিছু মিশাইয়ে দিয়েছে, আপনার হচ্ছে পেটে গেছে। পরে ওখান থেকে ভর্তি দিল, ভর্তির পরে সকালে ডাক্তার আসলো, ডাক্তার দেখে বললো যে পানির সাথে কিছু মিক্স করে তারা খাওয়াইছে, এটা তারাই বলতে পারবে। তো আমি আজ 3 দিন এখানে ভর্তি রয়েছি। আজকে মোটামুটি একটু আছি, কিন্তু বিকেলের থেকে আবার আমার বুক পিডে অনেকগুলো রিপোর্ট দিয়েছে, কালকে রিপোর্ট দেখালে বোঝা যাবে। যদি আমার কোনো কিছু হয় এর জন্য ওরা দুইজনেই দায়ী থাকবে, ওরা দুইজনেই। কারণ আমার জীবনটা ওরা দুইজন এমন জায়গায় নিয়ে গেছে যা বলার মতন নয়। একটা মেয়ে সবসময় চাই যে একটা সুন্দর জীবন যাপন করি বেঁচে থাকার জন্য। আমি চাইছি যে একটা সংসার করব তাদের সাথে বেঁচে থাকার জন্য। আমার যদি তাদের ফাঁসানোর চিন্তা থাকলো, নাজমুল ডিভোর্সে যখন আমার বাসায় আসলো আমি আটকাই দিয়ে মানুষ ডাক দিতে পারতাম, কিন্তু আমার তো সেই চাই নেই। রায়হান আমার বাসায় অনেকবার আইছে, আজকে যদি আমি ফাঁসাবো, আমার টাকা খাওয়ার ধান্দা থাকতো, আমার বাসায় আটকাতাম কেন? আমি ওই শৈলকুপায় যে তার বাড়ি ঘন্টার পর ঘন্টা সারাদিন বসে থাকবো, এটা কি জনগণের চোখে পড়ে না? যে একটা মেয়ে যেখানে ও প্রতিদিন আসা যাওয়া করেছে, সিসি ক্যামেরা ফুটেজ, ভিডিও, অটো রেকর্ড, ভিডিও রেকর্ড সবকিছু আমার কাছে রয়েছে। আমি তো ইচ্ছা করলে আমার বাসায় রেখে আমি 5টা ছেলে নিয়ে বিয়ে করতাম। আমি তো তার বিয়ে করেছি, আমি সংসার করবো, তাহলে আমি কেন বিয়ে করার জন্য তার বাড়ি যেয়ে বসবো আর টাকা খাওয়ার জন্য বসবো? এটা কি জনগণ বোঝে না? আর একটা মেয়েকে কখনো জোর করে কোনো ছেলের সাথে সম্পর্কে জড়াতে পারে না, বিয়ে করতে পারে না। ওই শৈলকুপার থেকে আমি ওর দিনের পর দিনে নিয়ে আসতে পারিছি, ও না আসলে আমি পারিছি। তো অন্যায় তো দুইজনই করি যখন একটা সম্পর্ক হয়। কিন্তু এই সমাজের মানুষগুলো সবসময় শুধু মেয়েদের দিকেই চোখ তোলে, মেয়েদের দিকেই আঙুল তোলে, মেয়েদের দিকেই করে। আজকে নাজমুল তো বারবার সংসার করতে চেয়েছেন, বেকার ছিল, আজকে কিভাবে আমি টার্গেট করে
ছেলেদের কিছু কিছু মানুষ বলছে যে সে টার্গেট করে ছেলেদের ফাঁসায়। আজকে নাজমুল বেকার ছিল, নাজমুলের বাবার দুটো বউ ছিল, নাজমুলের বাপ মানে প্রতিদিন কাজ না করলে যার ভাত পেতে যায় না, আমি তো ওর ফ্যামিলিতে থাকছি বা জানি, তাহলে আমি কি দেখে নাজমুলের করেছিলাম? সেটা একটা বেকার ছেলে ছিল। সংসার করার জন্য বিয়ে করেন সংসার বারবার, করার জন্যই বিয়ে করি। আপনার সাথে কেন এরকম প্রতারণা করছে? মানে আপনার কি কোনো অভিভাবক নাই? আপনার এই দুর্বলতা বিচার করার কেউ নাই, এই দুর্বলতার জন্য এমন করছে? রাহান আমার সাথে যেটা করছে আমি পরে বুঝতে পারলাম, ওরা ভাবছে যে নাজমুলের সাথে আমার একটা কিছুদিন আগেই হয়েছে, ও আমাকে রং নম্বরে ফোন দেয়। আমি যেটা পরে বুঝলাম হয়তো ও নাজমুলের সাথে সংযোগ করে আমার এই ক্ষতিটা করেছে, কারণ ও বুঝতে পেরেছে যে 6 মাস আগে একটা ঘটনা হয়েছে। এখন যদি আমি ওদের নিয়ে এটা কোনো প্রকারই করতে যাই, মানুষের চোখে খারাপ হবে, বা ও ইচ্ছাকৃত করেছে সমাজের চোখে আমাকে খারাপ বানানোর জন্য। আমি ও আমাকে রং নম্বরে ফোন দিয়ে প্রথমে বলে ওর বাসা শেখপাড়া, কিন্তু ওর বাসা শৈলকুপা। এই রাহান যার সাথে আমার বিয়ে বর্তমানে হয়েছে। হ্যাঁ, কতদিন আগে বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে আগামী মাসের 11 তারিখে। কতদিন ছিল আপনার সাথে? আমার সাথে ও মানে 3-4 দিন পর পর আসতো, বলতো যে না না মানে বাসার মানুষ জেনে যাবে, পাড়ার মানুষ বাসা জেনে ভাড়া যাবে। কে দিত আপনার? বাসা ভাড়া আমি দিতাম। বাজার খরচ? ও তো বেকার, রাহানও কিন্তু বেকার, এখনো কর্ম ধরিনি। আমাকে প্রথমেই বলছে আমি যখন কর্ম করব তখন দেব। আমার মায়ের কিছু গয়না ছিল, আমার কিছু টাকা ছিল, সেইগুলো আমি মানুষের কাছে দিই। আমার 10-15 হাজার টাকা যেটি আছে সেইটা দিয়ে আমি কোন রকম চলি, সেটা দিয়ে চলি। তার ভিতর থেকেও নাজমুল আমার কত ক্ষতি করে ফেললো, আমার দামি কত টাকার ফোনটা নিল, আমার কতগুলো টাকা ধ্বংস করলো, কত কিছু করে দিল। এই রাহানের সাথে আমার 1 মাস সম্পর্কের ভিতর ও কি বলতে পারবে আমি যদি টাকার জন্য করি, আমার বিকাশে দেখাতে পারবো আমিও সেন্ড মানি করে 2 বার টাকা দিছি ওর হাতে, একবার 1500 টাকা, একবার 500 টাকা। ঈদেতে আমি ওর কাপড় কিনে দিচ্ছি যে দোকানে, এখনো মেমো আছে যে আমি বেকার, তুমি এখন দাও আমি পরে দেবো। তাহলে আমি কিভাবে লবিত হলাম? ও তো আমার 10 টাকা দেয়নি, ও কি প্রমাণ দিতে পারবে? আমি জনগণের কাছে একটা কথা বলবো, দেখে শুনে তারপরে বলতে হয়। 2টা মানুষই আমার জীবনে এসে বেকার, তাদের কোনো ছিল না ইনকাম, কোনো কিছু না, তারপরেও আমি ভাবছি একদিন হয়তো প্রতিষ্ঠিত হবে বা একদিন হয়তো কর্ম করবে। আমি যদি আসলে আমি কি বলবো, আমি আজকে এই লাইফে আসতে চাইছিলাম না। আমি এমনিতেও শারীরিক দিক থেকে খুব অসুস্থ, মানসিক দিক থেকে অসুস্থ, সব দিক থেকে জানেন না আমার বেঁচে থাকতে মন চায় না। কিন্তু আমার মায়ের গলায় দড়ি নিয়ে আমি একা, আমার ভাই ছিল 1.5 বছরের সন্তান রেখে গলায় দড়ি নিয়ে মারা গেছিল। কতটা কষ্টে মানে বড় হয়েছি বা হয়েছে আমার আম্মু, শুধু অত্যাচারে। সেটাই ভাবি যে আজকে যদি একটা নারী মারা যায়, মানুষ বলে যে কেন মারা গেল, বেঁচে থাকতে পারলো না। আর একটা নারী যদি মনে করে আমি আরেকটা ছেলের হাত ধরে বেঁচে থাকি, তখনও তাকে খারাপ দৃষ্টিতে দেখা হয়। তাহলে মেয়েরা যাবে কোথায়? এই কথাটাই শুধু ভাবে। আমার মা অনেক ছোটবেলা, আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন মারা যায়। আমার আব্বুর অত্যাচারে সে গলায় দড়ি নেয়, গলায় দড়ি তো কেউ শখ করে নেয় না। তখন থেকেই আমার আব্বুর সাথে আমার তেমন একটা কথা নেই। আমি আমার নানিদের বাড়িতেই থাকতাম আসতাম, পরে এখানে এসে যাই হোক আমার বিয়ে থা হয়। পরে যে আমার জীবনে এরকম, পরে আমি আমার আব্বুর ওখানে থাকি না। যখন আমার ডিভোর্স হয়ে যায় তখন থেকে আমি বাসা বাড়িতেই থাকি। আমার মার যে সম্পদ ছিল যাই হোক, যেটুকু হোক, সেখান থেকে কিছু টাকা আর গয়নাগাটি ছিল সেগুলো ইটি করে আমি এই ধরেন 2 জনের কাছে রেখে দিয়ে সেখান থেকে যাই হোক আসতো, সেটা আমি নিয়ে নিজের মতন করে চলতাম। নাজমুল এরকম 3 বছর ঘুরে টুরে করে যাই হোক বিয়ে করে তো ইতিহাস আমার জীবনে একটা ঘটাই দিল। আমি যদি মনে করতাম আর 1000টা মেয়ের মতন যে আমার জীবন থেকে চলে যাচ্ছে, যাক আমি আরেকজনের ধরে নেবো, আজকে সমাজের মানুষ না জানতো, মানুষের জানাজানি না হতো, আমি আজকে ভাইরাল না হতাম, মানুষের কাছে আজকে খারাপ না হতাম। আবার এই রাহান মাত্র আমার জীবনে 2 মাস, আসলে 1 মাস সংসার। আজকে যদি আমি এই জিনিসটা মনে না করতাম যে ওর সাথেই সংসার করবো, ওকেই আমার লাগবে, ওর সাথে আমি একদিন থাকিছি, আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই চিন্তা যদি না করতাম, আজকে কি আরেকটা ছেলের পাতাম না? আজকে কি আরেকটা ছেলের সাথে সম্পর্ক করতে পারতাম না? এই জিনিসটা জনগণ বোঝে না। আমি চাইছি তার ধরে থাকবো, এটাই আমার অপরাধ। এই 2টো মানুষের পিছনে আমার ঝুলে থাকাটাই আমার অপরাধ, তাছাড়া আমার কোনো অপরাধ নেই। আর এই ঝুলে থাকতে যে আমি মানুষের চোখে খারাপ হয়ে গেছি। আর আমি যদি মনের থেকে ছেড়ে দিতাম তাহলে কেউ জানতো না, আজকে মান সম্মানও নষ্ট হতো না। তবে আমি মানুষের কাছে একটা কথাই বলবো, যারা আমাকে খারাপ বলে তারা যদি প্রমাণ জোগাড় করতে পারে যে আমি কারো কাছ থেকে খাইছি বা নাজমুল আমার টাকা দিয়েছে, নাজমুল যদি আমার টাকা পয়সাই দেবে, কাবিনের টাকাই দেবে, কাবিন পরিশোধ থাকবে, আর নাজমুলের নামের মামলাই তো আমি এখনো তুলিনি, তাহলে কিভাবে টাকা দিল? ওই নাজমুল কালকে একজনের কাছে ফোন দিয়ে বলছে যে আমি তোর সাথে সংসার করব। কত প্ল্যানি মানুষজন দেখেন, যখন দেখেছে রাহানের সাথে গ্যাঞ্জাম বাজছে ওই মামলার থেকে কিভাবে বাঁচবে, এখন সে বলতেছে যে সে আমার সাথে, তুই আমার সাথে যদি সংসার করবি, এই থানার পার রফিক স্যার দিয়ে, ওসি স্যার দিয়ে 3 বার বিচার হয়েছে, তুই একই কথা বলছিস আমি সংসার করব না? তুই ম্যাজিস্ট্রেটের সামনে বলতে পারবি আর মানুষ নেই? কোর্ট আদালত সাংবাদিক সবাই না, টাকার কাছে সবাই বিক্রি হয় না, এটা আমার অভিজ্ঞতা হয়ে গেছে। কোর্টে গেলে কাগজ তথ্য প্রমাণ ডকুমেন্ট ছাড়া কোনোদিন মামলা নেয় না, সবকিছু দেখানো লাগে। তারপরে একটা কাবিনের মামলা করতে গেলে কাবিনের যে কাগজটা ওখানে দেখানো লাগে যে কাবিন পরিশোধ আছে কিনা, যদি দেখে পরিশোধ, কখনো কাবিনের মামলা নেয় না।
তুই যদি আমার কাবিনের টাকা দিবি, তোর কাবিন পরিশোধ নেই কেন? তা আমি একটা কথাই বলবো, আমার সাথে ষড়যন্ত্র করে পারবি না, কারণ আমি সঠিক আছি। আমি ইচ্ছা করলে ওই নাজমুলের জেল খাটাই ছাড়বো, আমি যদি ইচ্ছা করি। আচ্ছা, এখন আপনি রাহানকে নিয়ে বলেন, যেটা বর্তমান স্বামী আপনার, তাই তো? না, এখানে এখন তো এই স্বামী এখন কোথায় আছে এবং আপনি কি চাচ্ছেন? প্রশাসনের দিক থেকে আপনি কতটুকু সহযোগিতা পাচ্ছেন, বা আপনি কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন কিনা? আমি আমি যেহেতু নাজমুলের বিষয়টা সবাই জানে, থানা, পুলিশ, ম্যাজিস্ট্রেট আয়ু সবাই জানে। পরে আমার রাহানের সাথে এটা হয়েছে, আমি আগে যাই শুনলাম যে স্যার আমার তো ডিভোর্স হয়ে গেছে 5 মাস, তা আমি তো বিবাহ করতে পারি নাকি? তা বললাম হ্যাঁ অবশ্যই তুমি পারো। তখন আমি বললাম যে এরকম এরকম আমি তো এরকম বিবাহ করেছি, এই বিষয়ে সবকিছু ভেঙে বললাম। বললো যে ওর নামে মামলা করে দাও। পরে আমি মামলা করি, ওর নামে মামলা করে ওটা তদন্তে আছে, তবে 1 সপ্তাহের ভিতর চার্জশিট চলে যাবে। তবে ওদের বাড়ি গেছিলাম, ওখান থেকে কিছু মানুষ বলেছে যে ছেলে অপরাধ করেছে, ছেলের বাড়ি। কিন্তু এই যে আমি যে আজকে মৃত্যুর সাথে বা এই যে 4 দিন হাসপাতালে, এখন তো তার ফ্যামিলির মানুষ দায়ী। অবশ্যই আমি কোর্টে যে এখান থেকে বেড়ে ওর মার নামে, ওর বোনের নামে, ওর বাবার নামে মামলা দেবো। রাহান যোগাযোগ করেছে না, রাহেন আমার সাথে যোগাযোগ করেনি। তারা আমাকে টাকার প্রস্তাব দিয়েছে, নাজমুলের মতনই। তারা হয়তো ভাবে সব মেয়েরাই টাকার জন্য সম্পর্ক করে বা বিয়ে করে, তবে নাজমুলের যেমন ছেড়ে দিছি, 1 টাকা নিইনি, শাস্তি যেটা কোর্ট থেকে দেবে সেটাই। রাহানের কাছ থেকে আমি 1 টাকা নেবো না। ও যদি আমার সাথে সংসার করে, আমার কাবিনের কাগজটা দিয়ে দেয়, অধিকার দিয়ে দেয়, কোর্ট থেকে ওর মামলা উঠে যাবে। আরও যদি আমার কাবিনের কাগজ না দেয় বা আমাকে মেনে না নেয়, যে শাস্তি পাবে। আর আমার আজকে যে এই যে পরিণতি, এর জন্য ওর ফ্যামিলির দায়ী, ওর ফ্যামিলির নামে আমি মামলা করবো অবশ্যই। কেন আমাকে, আমি যদি আজকে মারা যেতাম, কে দায়ভার নিত? কেন আমাকে এই পথে আনলো তারা? কেন আজকে আমি হাসপাতালে আজ 3টে দিন, আমার কাছে কোনো মানুষ নেই, কেউ নেই। পৃথিবীতে যার মা না থাকে, যার মার পেটের বোন না থাকে, তার কে থাকে? এখানে প্রত্যেকটা মানুষ বলতেছে যে এই মেয়েটা কত কষ্ট করতেছে এখানে একা একা, কেন আজকে আমি এই কষ্ট করব? আর আমি যা করছি, যেটাই করেছি আমার ভালোবাসার জন্য, যাই করছি, আমার যাই আছে, আমি তো তাদের কাছে বলতে পারছি না, কারণ আমি নিউজে চলে গেছি। আপনি কি মানবাধিকারে যোগাযোগ করেছেন? মানবাধিকার তারা নিজের থেকে, ঢাকা থেকে আমার ফোন দিছিল। তারা আমাকে বলছে যথেষ্ট পরিমাণ আশ্বাস দাস, আর একটা কথা বলছে 2টার 1টা তুমি ছাড়বা না, কারণ আমি সকল ডকুমেন্ট দেখাইছি। আমি একটা কথাই বলছি, আমি যদি অন্যায় করে থাকি, আমার কাছে ভয় থাকতো এখান থেকে বেরিয়ে আমি এসপি স্যারের কাছে যাব, ওসি স্যারের কাছে যাব। আমি বলবো যে স্যার, একটা মেয়ে যদি ডিভোর্স হয়ে যায়, তখন আরেকটা সংসারে যাওয়া কি অপরাধ? আমি তাদের কাছে জানতে যাবো যে আমি কি আসলে অপরাধ করেছি। আর আমি যদি কোথাও থেকে কাবিনীর টাকা বা টাকা নিয়ে থাকি, এটা আপনারা তদন্ত করে সঠিক কাবিনীর টাকা বা সেইটা প্রমাণ সহকারে আপনারা দেখবেন। আর কেন আমার মান সম্মান বলে যে আপনি ব্যবসায়ী, এই যে এই ওয়ার্ডটা ব্যবহার করে তারা, এবং তারা বলে যে আমার কমেন্টও বলছে যে প্রমাণ আছে, ভিডিও আছে। এই ব্যাপারে আমি আপনার কাছেই দিলাম, যারা বলবে আপনার পর আমি দায়িত্ব দিলাম, তাদের কাছে এই প্রমাণগুলো জোগাড় করে আপনার কোর্টে শো করে আমার যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। কিন্তু যদি আমার কোনো প্রমাণ না দিতে পারে, তখন এইটার বিচার কে করবে? যারা আমাকে, আপনার কাছে আরেকটু জানতে চাই, আমি বলতে চাই যে আপনার ফোন নাম্বারটা যদি দিতে পারেন, দিয়ে যারা উপর মহল আছে অনেকেই সহযোগিতা করতে চাই, যারা মানবাধিকারের লোকজন আছেন, আপনি তো সহযোগিতা পাচ্ছেন না, যেহেতু আপনার অভিভাবক নাই, আপনার কেউ নাই, এবং এই দুর্বলতার সুযোগে অনেকেই আপনাকে অসম্মানিত করছে। তো আপনি কি আপনার নাম্বার দিয়ে তাদের সহযোগিতা চান? তাহলে বলতে পারেন আপনার নাম্বার দিয়ে, যে যারা আছেন মানবাধিকারে কাজ করেন বা যারা ভালো মনের মানুষ আছেন, পরোপকারী আছেন, আমাকে আপনারা সহযোগিতা করুন, আমাকে বিচার পাইয়ে দেন। হ্যাঁ, আমি সবার কাছে বলতে চাই যে আমি নাম্বার দিচ্ছি, আর আপনাদের কাছেও আপনারা তাদের কাছেও বলবেন, তারা যদি সঠিক তথ্য প্রমাণ দিতে পারে যে আসলেই আমি কোনোদিন কোনো ছেলেকে কোথাও আটকাইছি বা কারো কাছ থেকে 10 টাকা খেয়েছি, বা আমার যে 2টা বিয়ে হয়েছে তাদের কাছ থেকে আমি কাবিনের টাকা নিয়েছি, যদি সঠিক প্রমাণ দিতে পারে, আমার কাছেও কাবিনের কাগজ আছে, আপনারা যে শাস্তি দেবেন, আমি বললাম আমি নিজের থেকে হাসি মুখে মাথা পেতে নেবো, কোনো কষ্ট নেই আমার। আমার নিজের বুকের পাটায় বল আছে। আমি বলি সবাই তদন্ত করে লিখিতভাবে একটা দরখাস্ত দিক, কোর্টে হোক, থানায় হোক, দিয়ে তদন্ত করে আমি নিজে এটারই চাই, কারণ আমার নিজের ভিতরে অনেক একটা বড় পাথর চাপা হয়ে গেছে এইগুলো দেখে, যে আজকে আমি নাজমুলের সাথে বিয়ে করে সংসার করতে যাই, আজকে আমি নিউজে যেয়ে আমি এতটাই মানে মানুষের চোখে ভাইরাল হয়ে গেছি যে আজকে রাহানকে সঠিকভাবে বিয়ে করে সংসার করতে যেয়ে খারাপ কমেন্ট শোনা লাগতেছে। শুধু নাজমুলের বন্ধু বান্ধব কিছু লোক বলতেছে, একই লোক সব আইডিতে কমেন্ট করতেছে। তো তাদেরকে বলবো, ভাই তোদেরও ভাই বোন আছে, হয়তো আজকে আমার 2টা বিয়ে হয়েছে বলে তোরা আমাকে খারাপ বলছিস বা ভাবতেছিস, কিন্তু ডিভোর্সের পিছনে শুধু আমারই দোষ ছিল না। আর এই যে সম্পর্কে জড়াইছি, এটাও শুধু আমারই দোষ না, তারা 2জন ছিল বলে আজকে তো তোদের কাছে গেলাম না, আরেকজনের বাড়ি গেলাম না, আরেকজনের কাছে গেলাম না। যাই হোক, আমি অসুস্থ, অতটা কথা বলতে পারছি না। আমার নাম্বারটা হচ্ছে গিয়ে 01956 36 86 35, 01956 36 86
35। যদি কেউ আপনারা সহযোগিতা করতে পারেন, যে কোনো ভাবে আপনারা আমার আসে দাঁড়ায়েন, আমার টাকা পয়সা লাগতো না, শুধু আমি যাতে সঠিক বিচার বলতে কি আমার সংসারটা পাওয়াই দেন। আমি টাকা চাই না, আমি রাহানদের বাড়ি বলে আসছি আপনারা আমার 10 লক্ষ টাকা দিলেও আমি টাকা নেব না। আমি শুধু চাই নাজমুল, এটা রাহানের সাথে আমি সংসার করব, আর নাজমুলের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। শুধু শুধু আপনারা নাজমুলকে এর ভিতর টানবেন না। একটা মানুষের সাথে বিয়ে হতে পারে যে কোনো কারণে, দুইজনের ভুলেই হোক, একজনের ভুলেই হোক, আমাদের ডিভোর্স হয়ে গেছে, সেটা শুধু শুধু টানি। আমি একটা মেয়ে মানুষ, আমাকে অসম্মান করেন না। রায়হান জেনে শুনে 30 বছর বয়স, একটা প্রাপ্তবয়স্ক ছেলে, সে জেনে বুঝে আমার সাথে দিনের পর দিন ঘুরছে, আইছে, বাসায় থাকছে, খাওয়া দাওয়া করছে, বাজার করছে, শহরে ঘুরছে, হাজার হাজার প্রমাণ আছে আমার কাছে। তাই আমি আপনাদের কাছে বলবো, আমি তো চাচ্ছি না টাকা পয়সা, চাচ্ছি না কোনো কিছু, শুধু আমার সংসার যাতে সে করে। আমি এইটুক দাবি চাই, আমি তার সাথে সংসার করতে চাই, প্রয়োজনে ও জন বেঁচে থাক, আমি ওর সাথে সেইভাবে খাবো, আমাকে যেভাবে রাখবে আমি সেইভাবেই থাকবো, এটা আমার কোনো কষ্ট নেই, কোনো আপত্তি নেই। আমি ওদের বাড়ি গেলে আমাকে বলছে যে গরুর গোবর ফেলতে হবে, মাঠের কাজ করতে হবে, কারণ জানে যে আমি বাসা বাড়ি থাকি। তাও আমি বলেছি হ্যাঁ, যদি সংসার করতে হয় আমি করে নেব, আস্তে আস্তে সবকিছু আমি মানায় নেব, তারপরেও আমি সংসার করব। আমি চাই যে আমি সংসার করব। তারা কি মেনে নিয়েছে? তারা মেনে নিনি। তারা আমাকে মানে হয়তো ভাবছে যে আমি বাসা বাড়িতে থাকি। তারা হচ্ছে ইমরান আর সুমন, তারা দুজন সাংবাদিক, তাদের ডেকে নিয়ে হয়তো ভাবছে, আরো ভাবছে হয়তো কাবিনীর জন্য আমি, এটা আপনি শুনে নিতে পারেন ইমরান ভাই আর সুমন ভাইয়ের কাছে। তাদের দিয়ে আমাকে বলছে যে 50,000 টাকা কাবিনে বিয়ে করবে, আর যদি তুমি 50,000 টাকা কাবিন করো তাহলে তোমাকে বিয়ে করবে। আর দ্বিতীয়ত এই বাড়ির গরু আছে, মানে মাঠ আছে, যে কাজকর্ম আছে সবকিছু তোমাকে করা লাগবে। তা আমি বললাম ভাই আমি যদি বিয়ে করি সংসার করি অবশ্যই করবো, আমি তো করা লাগবে। আর কাবিনের কথা, যেহেতু সে আমাকে একটা কাবিন করছে, এখন যদি মনে করে যে হ্যাঁ ওটা দেবে না বা ওটা বেশি করেছিল, তা আমার সমস্যা নেই, কিন্তু এখানে একটা গার্জেন থাকা লাগবে, একটা কাবিন করুক, তার দায়িত্ব নেওয়া লাগবে যে আমাকে যেন 2 দিন পর ফেলে না দেয়। এটা কি আমি খারাপ বলছি? আমি বলেছি যে আমাকে একটা কাবিন করুক, কিন্তু এমন একটা গার্জেন থাকবে, সে বলবে যে এই মেয়েটাকে যাতে 6 মাস পর ফেলে না দেয়। এটাকে সর্বশেষ তাহলে কি দাঁড়াচ্ছে? সর্বশেষ আপনার আপডেটটা যদি আমাদেরকে জানাতেন, এই মুহূর্তে সর্বশেষ কি পরিস্থিতিতে আছেন? মানে সবশেষে বললাম আমি রাত 8টা পর্যন্ত ওখানে ছিলাম, থাকার পরে না, তারা আমার সাথে যোগাযোগ করেনি। আর তো বলেছে যে 50,000 টাকা দিয়ে আপনার কাবিন করবে, সেটা বলেছিল হয়তো আমার পরীক্ষা করার জন্য। যখন আমি রাজি হয়েছি তখন তারা লাস্টে আবার ওই কথাই বলছে যে রায়হানকে খুঁজে পেয়ে বা রায়হানকে ই করে যাই হোক একটা কিছু করব করে, যেহেতু আমি অসুস্থ হয়ে পড়ি, সেই অবস্থায় এসে 3 দিন হাসপাতালে রয়েছি। এভাবেই তারা আপনাকে আশ্বাস দিয়েছে? আশ্বাস মানে ওরকম একটা কিছু বলেছিল আমাকে। রাজি? আমি তো তার সাথে সংসার করব, সেটা যে কোনো বিনিময়ে আমি করব, আমি ঝুলে থাকবো। তারপরে হচ্ছে গিয়ে যেহেতু সে আমার সাথে 1 মাস সংসার করেছে, আর একটা কথা বলি, এখানে যেহেতু আমি ভাইরাল হয়ে গেছি, লজ্জার কোনো বিষয় না। যেহেতু সে আমার সাথে 1 মাস সংসার করেছে, সে আমার সাথে ছিল, আমার যদি বাচ্চা কনসেপ্ট হয় এটার দায়িত্ব কিন্তু তার নেওয়া লাগবে। কারণ নাজমুল নেশা করতো, আমি তখন বাচ্চা কাচ্চা নিইনি, আমি একটা ছিলাম। আর যেহেতু আমি বারবার ঠগেছি, এই কারণে আমি চিন্তা ভাবনা করেই ওর সাথে থাকছি যে আমি একটা বাচ্চা নিয়ে নেবো, যাতে ওর বাড়ির মানুষ মেনে নেয়। যদি আমার বাচ্চা কনসেপ্ট করে, এটার দায়িত্ব তাদের নিতে হবে অবশ্যই। আপনার এটাই লাস্ট চাওয়া? এটাই আমার লাস্ট চাওয়া, যে কোনো বিনিময়ে আমি ওই বাড়ির সংসার করব। যদি বাচ্চাটা রায়হানের না হয় তাহলে কেন মেনে নেবে? তো নিতে হবে, কারণ তার সাথে আমি থাকছি, তার সাথে সব, হ্যাঁ অবশ্যই, এটা তো আমার জোর আছে। আজকাল কোনো কিছু গোপন করার নেই, সবকিছুই বেড়ে আসবে, তারা সেটা পরীক্ষা নিরীক্ষা করেই নেবে। আমার তো বুকের পাটায় সাহস আছে না, এটাই। দর্শক শুনছিলেন, আমরা শিউলির সাথে কথা বলছিলাম। অনেকেই অনেক কমেন্ট করছেন, এখানে করতেই পারেন, আপনাদের মতামত আপনারা প্রকাশ করতেই পারেন। অবশ্যই সেটা বংশগত দিক বজায় রেখে আপনারা কমেন্ট করবেন, উল্টাপাল্টা কমেন্ট না করাই ভালো, যেহেতু মা বোনের ব্যাপার। এখানে শিউলি যেমনটি বলছিলেন যে তিনি কিন্তু বারবার প্রতারিত হচ্ছে, সংসার করতে চাচ্ছেন। তিনি যদি সংসার করতে না চাইতো তাহলে হয়তো ক্যামেরার সামনে আসতো না, আড়ালেই তিনি একাধিক প্রেমে লিপ্ত থাকতো, বিয়ে করতো না। কিন্তু তিনি, আমরা দেখতে পাচ্ছি, বিয়ে করছে এবং যে ডাল ধরছে সেই ডালই তার ভেঙে যাচ্ছে। এটা তার নিয়তি হতে পারে, বা এর পেছনের কারণটা আসলে কি সেটা আরো খতিয়ে দেখতে হবে। যেমনটি বলছিল যে প্রথমে নাজমুলকে বিয়ে করেছিল, আমরা সকলেই জানি, সারা বাংলাদেশ ভাইরাল হয়েছিল। তারপরে রায়হানকে বিয়ে করেছে, 2 মাস হলো, সেই রায়হানও তাকে ছেড়ে চলে গেছে এবং রায়হানের বাড়িতে গিয়ে তিনি অনুসরণ করেছিলেন এবং সেখান থেকে অসুস্থ হয়ে যাওয়ার পরে এখানে হসপিটালে ভর্তি আছে। এখন তিনি রায়হানের সাথে সংসার করতে চাচ্ছেন, রায়হান পলাতক
আছে, এমনটি কিন্তু শিউলি বলছিল। এবং এই শিউলির বাবা মা কেউ বেঁচে নেই, ছোটবেলাতেই তার মা মারা গেছে, এবং বাবা আছে কিন্তু তার সাথে কোনো সম্পর্ক নাই, তাই তো? দুঃখিত, বাবা বেঁচে আছে কিন্তু তার সাথে কোনো, মারা যাবার পরে কোনো সম্পর্ক নাই। তো শিউলি আসলে সংসার করতে চাই। যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকেন যে শিউলির সাথে সংসার করবেন, বা যারা স্ত্রীর অধিকার দেবেন এবং সম্মান দেবেন, আসলে তার সাথে যোগাযোগ করবেন। বা এই যে রায়হানের বিচার আসলে তার সাথে যেন সংসার করে, বা এর বিস্তারিত কি ব্যাপার রায়হানকে সামনাসামনি এনে সেটি আসলে বিচার হওয়া উচিত, এমনটি আসলে স্থানীয় যারা আছে সকলেই কিন্তু বলছেন। আপনি কি আর কিছু বলতে চান? আমি আর একটা কথা বলতে চাই, রায়হান ও কিন্তু জেনে শুনে আমার সাথে সম্পর্কে জড়াইছে, বা আমি ওকে প্রথমেই বলছি যে আমি কোনো রিলেশন করব না, যেহেতু নাজমুলির সাথে আমার একটা ঘটনা হয়ে গেছে, সবাই জানে, বা এটা নিয়ে অনেক কথা হয়েছে। তুমি যদি বিয়ে করো আমি তোমাকে সংসার করবো, এটা আমি ওকে প্রথমেই বলি। আর সেই পর্যায়েই কিন্তু ও আমার সাথে এরকম করে একটা কাহিনীতে যুক্ত হয়ে আমাকে মানে সেই ভাবেই ও ফেলাইছে। সেখানে একটা কথা, যে মানুষ একটা মানুষের সাথে একটা মাস সংসার করলো, সে থাকলো, মানে দূরে যারা আছে সেটা আলাদা কথা, সে তো আমার সাথে থাকেছে সারাদিন রাত, আমরা দুজন একসাথে থাকছি। সে কি আমাকে জানে না, বা বুঝতে পারিনি যে আসলে আমি বিবাহিত, আমার কয়টা বাচ্চা আছে, আমি বুড়ি? আপনাকে তো নিয়ে এর আগে অনেক নিউজ হয়েছে, ভাইরাল, আপনি তো সে জানে না ব্যাপারে? রায়হান কি ব্যাপারে জানতো? রায়হান সবকিছু জানে। রায়হানের আমার মেসেঞ্জারে এখনো আছে। রায়হান বলছে, দেখো নাজমুল নেশা করে, আমি নেশা করি না, তুমি ওকে ভুলে যাও। একটা মানুষ তোমার মর্ম দিতে পারিনি, তাইতে যে আরেকজন দেবে না তাই না। তুমি আর অতীতকে নিয়ে তুমি কখনো ভেবো না। আমি চাই না যে তুমি অতীত নিয়ে কষ্ট পাও। ও নাজমুলের থেকেও ইমোশন ব্যক্তি। নাজমুল নেশা করুক, যাই করুক, নাজমুল অমন ভাবে কোনোদিন আমাকে আবেগ অতটা দেখায়নি, কিন্তু আমি ওর মায়ায় পড়ে গেছি তাই। কিন্তু রায়হান মানে আবেগের দিক থেকে ফার্স্ট, সে আমাকে আবেগে বশ করেছে। নাজমুল যা বলতো একবারে ক্লিয়ার কথা। হ্যাঁ, হয়তো ভিডিওটা সেও দেখবে, সে কখনো আমাকে ওইভাবে আবেগ দেখায়নি। সে ঘন্টার পর ঘন্টা কোনোদিন আমার সাথে নাজমুল কথা বলেনি। সাক্ষাৎ 2 মিনিট 10 মিনিট। আমরা শেষ করি। আপনার শেষ দাবি, আপনি রায়হানের সাথে সংসার করতে চান? অবশ্যই। আমি কোনো কিছুর বিনিময়ে না, টাকা পয়সাও আমি চাই না। যদি ছেড়ে দিতে হয় নাজমুলের মতন ওইভাবেই ছেড়ে দেবো, আদালত যা করে পড়বে। কিন্তু টাকা পয়সায় কোনো মিটকুট হবে না, টাকা পয়সায় কোনো মিটকুট করবো না। ও যদি আমার সাথে সংসার করে তো করবে, না হলে ওর নামে তো মামলা আছে। আর এই যে আমার হাসপাতালে পাঠানোর পিছনে যারা দায়ী, তাদের নামে নতুন করে আমি আবার মামলা করবো। দর্শক শুনছিলেন শিউলির কথা। আসলে আপনারা বিস্তারিত শুনবেন শুরু থেকে শেষ পর্যন্ত, এবং আপনারা আপনাদের মতামতটি জানাবেন। অবশ্যই সেটা যেন লজিক থাকে, এবং সেটা যেন সম্মানের হয়। কোনো মা বোনকেই অসম্মান করা উচিত নয়। যেহেতু শিউলি মেয়েটি বারবার সংসার করতে চাচ্ছে, কিন্তু কেন তার সংসার হচ্ছে না, বা এর পেছনের রহস্য কি? আসলে মূলত তার অভিভাবক নেই, যে কারণে সবাই তার জীবনে আসছে এবং একে একে তাকে এইভাবেই ফেলে রেখে চলে যাচ্ছে, এই সুযোগটা কাজে লাগাচ্ছে। এবং এখানে শিউলিরও দোষ আছে যে সে কোনো অভিভাবক না রেখে বা গোপনে সে সংসার করতে চাচ্ছে। যাই হোক, সব মিলিয়ে এখন সে রায়হানের সাথে সংসার করতে চায়। রায়হান পলাতক আছে। রায়হান, আপনি যেখানে আছেন আপনি সামনাসামনি আসবেন এবং এর একটি সমাধান করবেন। এভাবে আসলে একটি মেয়েকে রাস্তায় ফেলে রেখে চলে যাওয়া মোটেই ঠিক নয়। যেহেতু শিউলি দাবি করছে আপনি তার স্বামী এবং আপনি তার সাথে সংসার করেছেন 1 মাস। শিউলি এখন হসপিটালের বেডে আছে, তার চিকিৎসা চলছে। এই ছিল সর্বশেষ ঝিনাইদহ থেকে বিস্তারিত শিউলি ঘটনা নিয়ে আমি আপনাদের সাথে যুক্ত ছিলাম। পরবর্তীতে আবার অন্য কোনো ঘটনা নিয়ে যুক্ত থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।